নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। আজ আপনারা শুনবেন বেঙ্গলি হরর স্টোরি সিরিজ সিজন 1-এর চতুর্থ তথা শেষ গল্প। রয়েছে একটি বিশেষ সংবাদ, তাই শেষ অবধি শুনবেন। তো চলুন, বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি। তার আসল নাম প্রসাদ দাস রায়। তিনি জন্মগ্রহণ করেন 1888 সালের 2 সেপ্টেম্বর। তিনি বিশেষত কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা ও ভূতের গল্প লেখার জন্য বিখ্যাত। এছাড়াও তিনি একজন সফল গীতিকার ছিলেন। 1903 সালে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু ও ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে উল্লেখযোগ্য চরিত্র। আমরা আজকের গল্পটি নিয়েছি কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে। মূল চরিত্রে সন্তোষ, পূজারী এবং রাজা রুদ্রনারায়ণ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি। সময়ে সময়ে নাকি কেঁচো ফুটতে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিল। না থাক, ঘটনাটা গোড়া থেকে বলাই ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘে মেদুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে, গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সেবারে সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে, যার জলে 50 বছরের মধ্যে কোনো ছিপ পড়েনি এবং মাছ আছে প্রায় হাজার হাজার। আমি বললুম, হ্যাঁ, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বলল, ঠিক উল্টো, তারা একেবারে গুঁড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগরদিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগরদিঘি? হ্যাঁ হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বছর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয়রা ভয়ে সেখানে মাছ ধরে না। এমনকি তার জল পর্যন্ত কেউ ব্যবহারও করতে চায় না। অথচ অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটাও কি ওই জাতীয় নাকি? সন্তোষ একটু ঘুরিয়ে জবাব দিল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার এক বাগান বাড়ি ছিল। প্রায় তিনি সেখানেই বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন দেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে পালিয়েছিল, এতদিন পরে এইটুকু আমরা অনুমান করতে পারি। এই পর্যন্ত বলে সে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? হয়তো আমার মনের ভাব বুঝতে পেরে সন্তোষ নিজে থেকেই মুখ খুলল। সে সময় থেকে ও বাগানে কেউ আর বসবাস করে না, তার পুকুরের মাছও কেউ ধরে না। তবে তবে বাগান সংলগ্ন 2টো মন্দির আছে, যে 2টো মন্দিরে জমিদারের ঠাকুরও আছে। আজও তাদের পূজা হয়। আর সেই জন্যই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারী সন্ধ্যার পর সেখানে আর থাকে না, তাড়াতাড়ি গ্রামে ফিরে, অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞেস করলাম,
ওখানে অপদেবতার ভয় টয় আছে নাকি? তাও ঠিক জানি না বাপু, এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারদের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানও পাতি না, আর বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন এক মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি দৈত্য দানব রূপকথার নায়ক নায়িকা এইসব। ভূত পেতনি বেঁচেছিল মানদাতার যুগে, একালে মানুষ মরবার পর আর বাঁচার সুযোগ পায় না। আমারও একই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহই ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূতপ্রেতনির দল এত ভারী হয়ে উঠত যে সাধারণ মানুষ আর মাটিতে পা ফেলবারই ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞেস করলাম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ? আরে না না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছে থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছা থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সেই ইচ্ছেই নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরের মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি বেশ উৎসাহিত হয়ে বলল, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো। নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভীষণ ভালোবাসি। এবং তৃতীয়ত, শহরে জনতার তর্জন বর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বলল, বহুত আচ্ছা, তাহলে তো আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জন প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগানবাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিদিকে ধু ধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম, মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তা পরিষ্কার করা হয়। বাগানখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে ঠিক যেমন ছিল তেমনই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আবদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাইরে যে মার্জনা কাজ হয়েছে এটাও আন্দাজ করা যায়। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় এ আত্মাহীন। এ বাড়িখানাকে আমার তেমন বোধ হলো না, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। সন্তোষ, এ বাড়িতে ভুতুরে কোনো লক্ষণই নেই। বোতলার ওই কোণের ঘরটা দেখতে পাচ্ছ, দক্ষিণে খোলা? হ্যাঁ, ওই ঘরেই আমরা আশ্রয় নেব। সন্তোষ মাথা নেড়ে বলল, এ অসম্ভব। ওই ঘরে রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গেছিল। ও ঘর তালা বন্ধ, কারোর প্রবেশের অধিকার নেই ওখানে। আচ্ছা বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানা পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্করধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর অব্দি শোনা গেল না। এই জায়গাটা যেন পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ আমি পাইনি। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক দিয়ে শব্দময় অদৃশ্য ফ্রেমের মধ্যে পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্র মর্মর,
বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐকতান ইত্যাদি ভারী সুন্দর। গাড়ি বারান্দার ওপরে আমি একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। একজনকে দেখেই বুঝলাম ইনি পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল, হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে আমি মৃদু হেসে জবাব দিলাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী জিজ্ঞেস করল, আপনারা কারা? আগে জমিদার বাবুর অতিথি। পূজারী দুই চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, জমিদার বাবুর অতিথি? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা তিনজনেই এরপর পরস্পরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করত, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিবুকু। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষ করল নিজের হাতে রান্নার আয়োজন। এদিক থেকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্তও পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, তা হলো ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে আমি পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, দুখানা কাঠের কেদারা, দুখানা টুল, দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকাল মৎস্য শিকার নিয়ে কথা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। এ পুকুরের কোনো মাছের সঙ্গেই বড়শির তেমন আলাপ নেই। ফেলো টোপ, তুলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে, এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 তাহলে চলো, নিদ্রা দেবীর আরাধনা করবার আগে একবার আকাশের চাঁদ মুখ দেখে আসছি। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো এক অভাবিত শব্দ। মেঝের ওপর দিয়ে হর হর করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের ভাড়াবন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি যে বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানলো কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। 5 মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন দম দম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নামছে। শব্দগুলো খুবই উঁচু এবং পাগুলো ভীষণ ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে। সন্তোষ বলল, আমার মনে হয় খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে। চলো একবার দেখে আসি।
এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে এনে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে ওপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলুম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে, তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল। সবিষয়ে আমরা দুজনে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন কেউ ছটফট করে চারিদিকে ছুঁড়ে ফেলছে। কোনো মস্ত মাছও হাই মেরে জল অমর তোলবার করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর থেকে বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল। দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালো। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর আচম্বিতে ভেসে উঠল দুখানা মানুষের হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে। ক্রমে আমার বুকের ওপরে অবধি জল উঠে এলো। আমি সাঁতার জানি না, তাই আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হঠাৎ হঠাৎ দেখলাম হাত দুখানা অদৃশ্য হয়ে গেল। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি হাত দুখানা আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার ব্যর্থ চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে। প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরও খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার কাছে। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করতেই এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপরে আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপরের দিকে উঠিয়ে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আর এক মনোজ্জ মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের উপরে ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং বড় মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসল এবং পরেই স্তম্ভিত নেত্রে দেখল ঘাটের উপরে শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ, যার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ডু, অর্থাৎ সে হচ্ছে প্রবন্ধ।
শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্র নারায়ণের বাগান বাড়ি। সন্তোষের ভূমিকায় সিদ্ধার্থ, পূজারী গল্প পাঠক ও সূত্রধারের ভূমিকায় আমি দিব্যজ্যোতি। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও প্রচ্ছদ অলঙ্করণে টিম রাত্রের যাত্রী। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। শেষ হলো বেঙ্গলি হরর স্টোরি সিরিজ সিজন 1। সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এই সিরিজটিকে সফল করার জন্য। সিজন 2 নিয়ে ফিরে আসবো আবারও খুব তাড়াতাড়ি। আর আজকের গল্পটা কেমন লাগলো তা জানান কমেন্টে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।